নমস্কার দর্শক বন্ধু, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনালের প্রেসক্রিপশন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা প্রত্যেকেই জানেন স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে, কাজে আসে স্বতঃস্ফূর্ততা। তাই এই স্বাস্থ্যকে ভালো রাখতে আমাদের প্রতিটা জনের বিশেষভাবে যত্নবান হতে হবে। তবেই আমাদের এই স্বাস্থ্যকে আমরা নিরাপদ এবং সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো, জীবনধারা আমাদের নতুনভাবে এগিয়ে যেতে পারবে। আর এই স্বাস্থ্যকে ভালো রাখতে বিভিন্ন রোগের প্রতি কিন্তু আমাদের সচেতন হতে হবে। তার মধ্যে অন্যতম একটি রোগ হলো ক্যান্সার। এই ক্যান্সার রোগে আক্রান্তের সংখ্যা কিন্তু দিন দিন বেশ অনেকের মধ্যেই এই রোগের লক্ষণ দেখা যাচ্ছে বা এই রোগ দেখা যাচ্ছে। তো কেন হচ্ছে এই রোগটা, কারণই বা কি, বা মহিলাদের বিভিন্ন যে ক্যান্সার রোগ হচ্ছে বা পুরুষদের ক্ষেত্রে এই রোগ হচ্ছে, কেন হচ্ছে, সেই সমস্ত গোটা বিষয় আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন আইএলএস হাসপাতালের মেডিকেল অঙ্কোলজিস্ট ডক্টর দেবলীনা গঙ্গোপাধ্যায়। ম্যাডাম, স্বাগত আমাদের আজকের আলোচনায়। প্রথমেই তো আমরা বলছিলাম যে স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য ভালো থাকলে মন ভালো থাকে। আর এই স্বাস্থ্যকে ভালো রাখতে আমাদের বিভিন্ন বিষয়ের প্রতি নজর দিতে হবে, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়গুলো সেইগুলোর প্রতি আমাদের নজর দিতে হবে। তো বর্তমানে দেখা যাচ্ছে ক্যান্সার রোগ মারাত্মক আকার ধারণ করছে বিভিন্ন মানুষের মধ্যে, মহিলা বলুন, পুরুষ বলুন, শিশুদের ক্ষেত্রে বলুন, এই রোগের কিন্তু একটা বিষয় দেখা যাচ্ছে। তো প্রথমেই যদি ম্যাডাম আপনি তুলে ধরেন এই রোগটা কি, বা ক্যান্সারের বিষয়টা, গোটা বিষয়টা যদি আপনি ব্যাখ্যা দিয়ে আমাদের আলোচনা শুরু করেন। দেখুন, ক্যান্সার রোগ মানে কি, আমাদের বডিতে যেটাকে আমরা সেল বলি, কোশিকা বলি, আওয়ার বডি ইজ কম্পোজড অফ সেলস, ঠিক আছে। প্রত্যেকটা সেলের একটা লিমিটেড লাইফ স্প্যান থাকে, তার মানে একটা লিমিটেড পিরিয়ডের জন্য সেটা গ্রো করে, মাল্টিপ্লাই করে, আর তারপরে সেলগুলো মরে যায়। এই জন্যই আপনি দেখবেন আমাদের হাইটও একটা সার্টেন হাইট অবধি হয়ে তারপরে আমরা আর বাড়ি না, ওখানেই থেকে যাই, একটা নির্দিষ্ট বয়স। আমাদের প্রতিটা সেলের একটা নির্দিষ্ট বয়স আছে। ক্যান্সার সেল আনফরচুনেটলি এই নিয়ম মানে না। তো ক্যান্সার সেলের মধ্যে এমন কিছু জিনের মধ্যে এমন কিছু মিউটেশন হয়ে যায় যে সেলটাকে খালি বাড়তে দেয়, ডেথ সিগন্যাল নেই, সেলগুলো মারা যায় না। এই জন্য সেগুলো আস্তে 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 গ্রো করে করে টিউমারের আকার নেয়, আস্তে আস্তে সারা শরীরে ছড়িয়ে যায়, আর আস্তে আস্তে বিভিন্ন অর্গান সিস্টেম, বিভিন্ন ইম্পর্টেন্ট অর্গান ফাংশনকে কম্প্রোমাইজ করে দেয়। এই হলো মূলত ক্যান্সার মানে। এই যে ক্যান্সার হচ্ছে, মূলত কারণটা কোনটাকে আপনি দায়ী করবেন? অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মহিলাদের হচ্ছে, শিশুদের হচ্ছে, অবুঝ শিশুদের হচ্ছে, পুরুষদের হচ্ছে। মূলত কোন কারণকে আপনি দায়ী করবেন একজন ডাক্তার হিসেবে? দেখুন, এখন নানা কারণ হয় ক্যান্সারের, যেটা আমরা বলি কি জেনেটিক কারণ, তার যার মানে হলো কি কারুর হলো তো তার বাচ্চারও চলে গেল। তো এগুলো হয় মানে মা থেকে শিশু বা হ্যাঁ, তো এইগুলো ইট ইজ সাম 10 to 15%, মানে খুব একটা বেশি নয়, কিন্তু এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে। এছাড়া যেটা আমি বিশেষ করে বলবো সেটা হলো আজকালকার লাইফস্টাইলের মধ্যে হলো আমরা কেমন ভাবে খাচ্ছি, আমরা কি বায়ু আমরা নিচ্ছি, হ্যাঁ, আমাদের লাইফের প্যাটার্নটা কেমন। আজকাল আপনি খাওয়া দাওয়ার দেখবেন, মানে আমরা মোস্টলি আমরা ওয়েস্টার্ন ডায়েটের দিকে আমরা চলে গেছি। ইউজুয়ালি যে ডায়েট আমাদের ফ্রুট, ভেজিটেবল, এগুলোতে অ্যান্টি অক্সিডেন্ট থাকে, শরীরে রিপেয়ার করতে সাহায্য করে, সেগুলো আমরা কম নিই। আমরা প্রসেস ফুডের দিকে চলে যাচ্ছি। তার ফলে কি হচ্ছে, আমাদের ওবেসিটি বাড়ছে। ওবেসিটি ইজ ওয়ান অফ দি কজেস অফ ক্যান্সার। আমাদের শরীরের কোনো এক্সারসাইজ নেই, ঠিক সময়ে ঘুম হচ্ছে না, এই যে এতগুলো অক্সিডেটিভ স্ট্রেস আছে, ওটা জমা হতে 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 ক্রনিক্যালি একটা স্টেট চলে যায় যেখানে ডিএনএ রিপেয়ার গুলো এফেক্টেড হয়ে যায়, আর ডিএনএ লেভেলও এইসব মিউটেশন হয়ে যায় যেগুলো ক্যান্সার করে। তাছাড়া একটা খুবই ইম্পর্টেন্ট হলো টোব্যাকোকে যদি আমরা সোসাইটি থেকে এলিমিনেট করে দিই, আমরা অলমোস্ট 40% ক্যান্সার থেকে বেঁচে যাব। টোব্যাকো কি না করছে, আমরা টোব্যাকো খাচ্ছি, মুখ থেকে শুরু করে পেট পর্যন্ত সব ধরনের ক্যান্সার। আমরা টোব্যাকো স্মোক করছি, পুরো আমাদের রেসপিরেটরি সিস্টেম, আমাদের লাং পুরো এফেক্ট হয়ে যাচ্ছে। তাছাড়া ফিমেলদের যে গাইনিকোলজিক্যাল ক্যান্সার হয় সেগুলো স্মোকিং দিয়ে অ্যাসোসিয়েটেড। স্মোকিং এর সাথে হলো অ্যালকোহল আরেক।
এই স্মোকিং আর অ্যালকোহল এগুলো হচ্ছে মোস্ট কমন প্রিভেন্টেবল কজ অফ ক্যান্সার। তাছাড়া আমরা যে খাচ্ছি তার মধ্যে আজকাল পেস্টিসাইড থাকে, তো এই সব মিলিয়ে আমাদের লাইফস্টাইলের জন্য কিন্তু অনেকটাই আমরা ক্যান্সারের প্রতি প্রিডিসপোজ হয়েছি। ঠিক, কারণ একটা সময় কিন্তু এই রোগটার এতটা বিস্তার এতটা ছিল না। কিছু ভাইরাসও থাকে, যেমন সেক্সুয়ালি কন্ট্রাক্টেড কিছু ডিজিজ থাকে, যেমন হিউম্যান পেপিলোমা ভাইরাস, সেটাতে মহিলাদের মধ্যে সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে। তো ওই জেনাইটাল হাইজিন তার জন্য অনেকটা ইম্পর্টেন্ট। হেপাটাইটিস বি, তার জন্য আমাদের লিভার ক্যান্সার হচ্ছে। তো এমনও অনেক ভাইরাস আছে। একটা জিনিস কি, আজকালকার মানুষ বেশি সচেতন। আগে হয়তো ক্যান্সার হতো, মারা যেত, আনডায়াগনোজ থাকতো, সেটা একটা কারণ হতে পারে। তো আজকাল বেশি ডায়াগনোজ হয় বলে আমাদের স্ট্যাটিস্টিক্স বলে কি ক্যান্সার বাড়ছে। ঠিক ঠিক। আপনি যেহেতু বললেন আমাদের জীবনধারাটা সেইভাবে সাজানো দরকার, খাওয়া দাওয়ার ক্ষেত্রে বলুন, আপনি বলছিলেন যে ঘুমের নির্দিষ্ট সময় আমরা ঘুমোচ্ছি না, বা কতটা সময় আমাদের ঘুমানো দরকার সেটা ঘুমাচ্ছি না। তো সেই ক্ষেত্রে বলবো, অনেক অভিভাবকরাই একটা প্রশ্ন করে থাকেন, বা অনেক অভিভাবকরাই বলে থাকেন যে তাদের ছেলে মেয়েরা নির্দিষ্ট টাইমে ঘুমোচ্ছে না, গভীর রাত পর্যন্ত মোবাইলে চ্যাটিং করছে বা মোবাইল নিয়ে ব্যস্ত থাকছে। তো সেই ক্ষেত্রে তরুণদের বা তরুণীদের এই মোবাইল ব্যবহার, রাত জেগে মোবাইল ব্যবহার কতটা ভয়ানক? দেখুন, এইগুলো ডাইরেক্টলি কজ করছে না, কিন্তু এই যে হ্যাবিট গুলো আছে এগুলো করতে করতে বডির মেটাবলিজমটা এফেক্ট হয়ে যায়। রাত্রে না ঘুমোলে সকালের যে ফাংশনিংটা ওটা এফেক্ট হয়, লিথার্জিক হয়। লিথার্জিক হলে আপনার শরীরে যতটা মানে স্ট্রেস পড়ছে, আপনি হয়তো এক্সারসাইজ করবেন না, মেটাবলিক সিনড্রোম, মোটাপা বাড়বে। তো ইনডাইরেক্টলি এগুলো এমন কিছু লাইফ চেঞ্জেস ক্রিয়েট করে যেগুলো আস্তে আস্তে বডিকে ইনফ্লামেশনের দিকে ঠেলে দেয়। ইনফ্লামেশন মানে হলো কি, কিছু এমন চেঞ্জেস যেগুলো কারেক্ট নয়, মানে কারেক্ট রকম ডিএনএ হয়তো তৈরি হবে না, স্ট্রেস পড়বে, ডিএনএ ড্যামেজ হয়ে যাবে। ওই ড্যামেজ ডিএনএ প্রলিফারেট করতে করতে হয়তো একটা ক্যান্সারের রূপ নিল। ডাইরেক্টলি রিলেটেড নয়, ইনডাইরেক্টলি মানে হয়তো লাইফস্টাইলকে এমন করে প্রভাবিত করে যার জন্য হয়তো ওবেসিটি রিলেটেড ক্যান্সার। ঠিক ঠিক ঠিক। মানে এক কথায় আমরা বলতে পারি, খাওয়া দাওয়া বলুন বা চলাফেরা বলুন, সমস্ত দিকে আমরা যদি নিয়ম করে সেটা করতে পারি, তবে বিভিন্ন রোগ থেকে আমরা কিন্তু মানে সুরক্ষিত থাকতে পারবো। ম্যাডাম, এই যে ক্যান্সার নিয়ে আমরা আলোচনা করছি, হয়তো বা অনেক দর্শক বন্ধুই জানতে চাইবে যে আমার তো শরীরের নানা সমস্যা, কোনো সময় জ্বর দেখা যাচ্ছে, পেট খারাপ দেখা যাচ্ছে, বা অন্যান্য সমস্যা দেখা যাচ্ছে, তো আমার ভেতরে রয়েছে কিনা সেই জামটা, বা ক্যান্সারের কোনো কিছু রয়েছে কিনা, সেটা আমরা লক্ষণগুলো কিভাবে আমরা বুঝতে পারবো? দেখুন, ক্যান্সারের কোনো একটা স্পেসিফিক লক্ষণ নেই, মানে এটা হচ্ছে বলেই যে আমার ক্যান্সার আছে তা নয়, কিন্তু কিছু সিমটম আছে। মানে সেগুলো যখন হলে বাড়িতে না বসে থেকে অ্যাটলিস্ট একজন ডক্টরকে দেখানো দরকার। সেই ডক্টর ইনিশিয়াল ইনভেস্টিগেশন করে যদি এমন মনে হয় তাহলে হয়তো অনকোলজিস্টের কাছে ওনারা রেফার করেন। তো ইন জেনারেল খিদে কমে যায়, খেতে ইচ্ছা করে না, শরীর আস্তে আস্তে ভাঙতে শুরু করে, মানে আনইনটেনশনাল ওয়েট লস যাকে বলে। আমি হ্যাঁ জিম করছি, এক্সারসাইজ করছি, আমার ওয়েট লস হচ্ছে, সেটা আলাদা কথা। কিছু না করেই আনএক্সপ্লেইন যদি ওয়েট হঠাৎ কমতে শুরু করে, 6 মাসে 10 কিলো কমে গেল, খাচ্ছে না, শরীর শুকিয়ে যাচ্ছে, সেটা একটা লক্ষণ। তাছাড়া ক্যান্সার যেখানে হয় সেই সিস্টেমের লক্ষণগুলো আপনি পাবেন। মুখে হলে আপনি দেখবেন ভিতরে একটা আলসার হয়ে আছে, যেটা শুকোচ্ছে না, দিন দিন বাড়ছে। লাংস জাতীয় জায়গায় ক্যান্সার হলে কাশি হবে, আস্তে আস্তে শ্বাসকষ্ট হবে, কাশিতে হয়তো রক্ত পড়বে। এই জিনিসগুলো হয়তো হতে থাকবে, ঠিক হবে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ চলে যাচ্ছে। পেটের কিছু হলে খেতে অসুবিধা, হয়তো খাচ্ছি ভিতরে যাচ্ছে না, বমি হয়ে যাচ্ছে, পেট ফুলে যাচ্ছে, গ্যাসের মতন অনুভব হচ্ছে, পায়খানা দিয়ে রক্ত পড়ছে। এগুলো হচ্ছে আমাদের পেটের রিলেটেড ক্যান্সারের লক্ষণ। বেশি অ্যাডভান্সড হয়ে গেলে লিভার প্রবলেম দেখা দেবে, মানুষের জন্ডিস হয়ে যাবে, হাড়ে হাড়ে ছড়িয়ে গেলে হাড়ে ব্যথা হবে, আস্তে আস্তে পেট ফুলে যাবে, জল ভরে যাবে। তো এগুলো হচ্ছে অ্যাডভান্স স্টেজের লক্ষণ। যেই সিস্টেম হবে সেই সিস্টেমের হয়তো সিমটম গুলো দেখা দেবে। আচ্ছা। বাইরে থেকে যেমন ব্রেস্ট ক্যান্সার ইজ ভেরি কমন, তো মহিলারা বুঝতে পারেন কি ব্রেস্টে লাম্প হচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে, গাঁট তৈরি হচ্ছে, বগলে গাঁট হচ্ছে। কিন্তু আমি অনেক মহিলাদের দেখেছি কি গাঁট হচ্ছে, ঠিক আছে আমি হোমিওপ্যাথি ওষুধ খেয়ে নিলাম, মানে অতটা
মানে সিরিয়াস ভাবে এই জিনিসগুলোকে দেখাও হয় না, ডাক্তারের কাছে হয়তো যাওয়াও হয় না। মানে প্রথম দিকে সিরিয়াস ভাবে না দেখার ফলে লাস্টে দেখা যাচ্ছে একেবারে মারাত্মক আকার ধারণ করেছে। হ্যাঁ, এইটাই ডিফারেন্স আমাদের আর ওয়েস্টার্ন কান্ট্রির আউটকামের মধ্যে, এটাই ডিফারেন্স। আমরা যখন ক্যান্সার ট্রিট করি, মেজরিটি ক্যান্সার আমাদের অ্যাডভান্স স্টেজে চলে আসে, এই জন্য হয়তো আমাদের আউটকাম অতটা ভালো হয় না। ওয়েস্টার্ন কান্ট্রিজের সচেতন অনেক বেশি, অনেক আর্লি স্টেজে ওরা ক্যান্সার মানে ওখানে ধরা পড়ে, আর এই জন্য ওদের কিওর রেটটাও আউটকামটাও বেটার। ঠিক ঠিক। এই যে ম্যাডাম আপনি বললেন এই লক্ষণগুলো, আজকের এই অনুষ্ঠান শোনার পর বা দেখার পর আমাদের অনেক দর্শক বন্ধুই আইএলএস হাসপাতালে দেখাতে চাইতেই পারে, যে সেই লক্ষণগুলো থাকলে আইএলএস হাসপাতালে কিভাবে দেখাবে, কিভাবে কি করবে, বা পরিষেবাটা ঠিক কি কি রয়েছে? দেখুন, আইএলএস হাসপাতাল এখানকার অনেক পুরনো আর ট্রাস্টেড হসপিটাল, মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখন আইএলএস এর কোলাবোরেশন হয়েছে আইইউসিআই এর সঙ্গে, এটা হলো ইন্টারন্যাশনাল অনকোলজি ক্যান্সার ইনস্টিটিউট। তো এই পার্টনারশিপে এখানে সমস্ত ক্যান্সার সার্ভিস এখন অ্যাভেলেবল আছে। আমি বিশেষ করে বলবো, যেই কারণে ত্রিপুরার মানুষ আজকে হয়তো হায়দ্রাবাদ যাচ্ছেন, কলকাতা যাচ্ছেন, ব্যাঙ্গালোর, চেন্নাই, নানা ধরনের জায়গাতে যাচ্ছেন, ওই সব সার্ভিস কিন্তু আজকে আন্ডার ওয়ান রুফ অ্যাভেলেবল আছে। যদি আমি ক্যান্সার সার্ভিস বলি, ক্যান্সার চিকিৎসা তিন রকমের ডাক্তার মিলে করেন। একজন হলো সার্জিক্যাল অনকোলজিস্ট, যে সার্জারির দিকটা দেখেন। একজন হলো মেডিকেল অনকোলজিস্ট, যে ওষুধের মাধ্যমে, সিস্টেমিক থেরাপির মাধ্যমে চিকিৎসা করেন। আর একজন হলো রেডিয়েশন অনকোলজিস্ট, যারা অথবা রেডিয়েশনের মাধ্যমে চিকিৎসা করেন। তো প্রত্যেক ক্যান্সার পেশেন্টেরই এই তিনজন চিকিৎসক একসঙ্গে মিলে, এটাকে আমরা টিউমার বোর্ড বলি, একসঙ্গে মিলে পেশেন্টের জন্য কোনটা সবচেয়ে ভালো সিকোয়েন্স হবে, কোনটা বেটার ট্রিটমেন্ট হবে, একসঙ্গে ডিসিশন নিয়ে করা হয়। আমাদের হাসপাতালে বিভিন্ন ক্যান্সার সার্জারি করার ফ্যাসিলিটি আছে, হচ্ছে। আমি মেডিকেল অনকোলজিস্ট, আমি কিমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি এইসব দিয়ে চিকিৎসা করছি। আমাদের একটা ফাংশনাল ডে কেয়ার আছে, ইনপেশেন্ট সার্ভিস আছে। এই সব রকমের চিকিৎসা অনগোয়িং এখন হচ্ছে। রেডিয়েশন মেশিন চলে এসছে, আমরা এবার দিয়েও চিকিৎসা করতে পারবো। আমাদের কাছে ফুল টাইম রেডিয়েশন অনকোলজিস্ট আছে। বলতে চাইছি, যেটা ক্যান্সার যেটা লাগে অল আন্ডার ওয়ান রুফ, সেই ফ্যাসিলিটি কিন্তু আজকে আমাদের হাসপাতালে আছে। আর আমি মনে করি না এমন কোনো ফ্যাসিলিটি এখানে নেই যার জন্য যে কোনো মানুষকে তো বাইরে গিয়ে চিকিৎসা করাতে হবে। ঠিক ঠিক। ম্যাডাম, এই যে কেমোথেরাপির বিষয়টা ক্যান্সার রোগীদের ক্ষেত্রে বেশিরভাগই শোনা যায় কেমোথেরাপি, সেটা বিষয়টা যদি একটু বলেন যে কেমোথেরাপিটা কিভাবে করেন বা কি দেওয়া হয় সেটায়। দেখুন, কিমোথেরাপি শুনলে অনেক মানুষের মনে অনেক রকম মানে ভীতি চলে আসে, কি না কি বমি হচ্ছে, এমন একটা ধারণা আমি অনেক পেশেন্টকে দেখি। দেখুন, যেমন ইনফেকশন হলে আপনার চিকিৎসা কি হয়? অ্যান্টিবায়োটিক্স। ইনফেকশনের ওষুধকে অ্যান্টিবায়োটিক নাম দেয়, অমনি ক্যান্সারের ওষুধকে কিমোথেরাপি বলে। ঠিক আছে? তো এগুলো ট্যাবলেট অথবা এগুলো ইনজেকশন। ঠিক আছে? ইনজেকশন চ্যানেল করে একটা স্যালাইনের বোতলে ওষুধটা দিয়ে চালিয়ে দেওয়া হয়, এইটাকেই কিমোথেরাপি বলে। ভয় পাওয়ার কোনো বিষয় নেই, ভয় পাওয়ার মতন কোনো বিষয় নেই। অনেকের মনে থাকে কি না কি বড় কিছু একটা, এমন কিছু নয়। ভেনে ইনজেক্ট করা হয় সিম্পল ওষুধ, তার নাম হলো কিমো, কেননা সেটা ক্যান্সারের মেডিসিন। সেটা হয়তো 1 সপ্তাহ পর পর অথবা 2 সপ্তাহ পর পর অথবা 3 সপ্তাহ পর পর কিছু প্রোটোকলস থাকে, সেই প্রোটোকলের নিয়ম মেনে থেরাপি গুলো দেওয়া হয়। তো 6টা সাইকেল 8টা সাইকেল অথবা অনেকজনের কিছু লো ডোজ ট্রিটমেন্ট চলতে থাকে, এটাকে কিমোথেরাপি বলা হয়। ঠিক ঠিক ঠিক। তো দর্শক বন্ধুরা, আপনারা শুনছেন যে ক্যান্সার রোগীদের বিভিন্ন বিষয় কিন্তু তিনি তুলে ধরছেন, কিভাবে চিকিৎসা করা হচ্ছে আইএলএস হাসপাতালে, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের আজকের যিনি অতিথি ডক্টর দেবলীনা গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু তুলে ধরছেন, এবং আইএলএস হাসপাতালে কি কি পরিষেবা পাওয়া যাচ্ছে সেই সমস্ত বিষয়গুলোও কিন্তু তিনি তুলে ধরছেন। ম্যাডাম, আজকের এই অনুষ্ঠান দেখার পর অনেক শ্রোতা বন্ধুই হয়তোবা লক্ষণগুলো জানার পর সেটা যোগাযোগটা কিভাবে ঠিক করতে পারে, গিয়ে কি কোনো রেজিস্ট্রেশন করতে লাগে আইএলএস হাসপাতালে, বা কিভাবে কি করবে, প্রসেসিংটা যদি বলেন। আচ্ছা, আপনি যে কোনো পেশেন্ট, সে তার অ্যাটেন্ডার বা যেই হোক, আসলে এনকোয়ারি করলেই আমাদের একটা নির্ধারিত জায়গা আছে যেখানে আমাদের ওপিডি সার্ভিস আছে, ওখানে সব ডাক্তাররা ওখানে ওপিডি করেন। ওখানে পেট সিটির ফ্যাসিলিটি আছে, স্ক্যানিং গুলো ওখানেই হয়, ডে কেয়ারও ওখানে আছে।
ওখানে গাইড করে দিতে হবে। একবারের জন্য রেজিস্ট্রেশন করতে হয়, কেননা যে কোনো হাসপাতালের রেকর্ড মেনটেন করার জন্য একটা নাম্বার, একটা ইউনিক নাম্বার লাগে, সেটা একবারের জন্য। তারপরে যে ট্রিটমেন্ট গুলো থাকে, এখন যার যেমন ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস, কারোর ইন্স্যুরেন্স থাকলে ইন্স্যুরেন্সের মাধ্যমে ফাইন্যান্স কভার হবে, ক্যাশ কেউ হয়তো অতটা ফাইন্যান্সিয়ালি কেউ অ্যাফোর্ডেবল নয়, তার জন্য আয়ুষ্মান ফ্যাসিলিটি আছে, ঠিক আছে। তো এইসব নানা ধরনের আয়ুষ্মানটাও কার্যকর হচ্ছে। আয়ুষ্মানে আমরা কেমোথেরাপি দিতে পারছি, আয়ুষ্মানে রেডিয়েশন দিতে পারছি, আয়ুষ্মানে ক্যান্সার সার্জারি করা যাচ্ছে, কিছু কিছু বড় স্ক্যান যেমন পেট স্ক্যান সেটাও করা যাচ্ছে। মানে অনেক ক্ষেত্রেই আয়ুষ্মানটা কার্যকর হচ্ছে বিভিন্ন রোগের ক্ষেত্রে। যেমন আইএলএস এ কিন্তু ক্যান্সারের যে এক্সরে ম্যাডাম বলছিলেন, এক্সরে বা হ্যাঁ, এগুলোর কিন্তু মানে আয়ুষ্মান দিয়ে হতে পারছে। তো সেই ক্ষেত্রে দেখানোর পর কোনো রোগী যদি দেখা গেল যে ক্যান্সারে আক্রান্ত, ধরা পড়েছে ক্যান্সার রোগ রয়েছে বা ক্যান্সারের সেই জীবাণুটা রয়েছে, তো সেই ক্ষেত্রে সেই রোগী কি একেবারে সম্পূর্ণভাবে সুস্থ হতে পারবে না কোনো সময়? দেখুন, এটা ডিপেন্ড করে কোন স্টেজে ধরা পড়ছে। আচ্ছা। তো ক্যান্সারের 4টে স্টেজ হয়, 1 2 3 4। চতুর্থ আমি ছেড়ে দিলাম, পরে বলবো। প্রথম 3টে স্টেজ কিন্তু কিউরেবল। আর এই 3টে স্টেজের মধ্যে যত আর্লি, যত তাড়াতাড়ি ক্যান্সার ডিটেক্ট হবে, তত বেশি কিওর রেট। ঠিক আছে। এবার 4th স্টেজের কি হবে? 4th স্টেজ মানে ক্যান্সার ছড়িয়ে গেছে, হয়তো নির্মূল করা যাবে না, কিন্তু নানা ধরনের ট্রিটমেন্ট দিয়ে আমরা বেশ অনেক দিন লাইফটা হয়তো এক্সটেন্ড করতে পারি। যার মানে ট্রিটমেন্ট না করলে যে হয়তো কয়েক মাস যার লাইফ, তাকে আমরা কয়েক বছরে টেনে নিয়ে যেতে পারি উইথ প্রিজার্ভড কোয়ালিটি। মানে সে যেন ভালোভাবে সিমটম ফ্রি হয়ে বাঁচতে পারেন। ট্রিটমেন্ট করলে এতটা আমরা ডেফিনেটলি পাবো, ইভেন ইন স্টেজ 4। ম্যাডাম, এই রোগটা কি কোনোভাবে ছোঁয়াচে বা এমন কিছু রয়েছে? কারণ কোভিডের সময় তো আমরা নানানভাবে নিজেদের সতর্ক রেখেছি, সচেতন রেখেছি, দূরত্ব বজায় রেখেছি। তো এই ক্যান্সার রোগটা কি কোনোভাবে ছোঁয়াচে হতে পারে বা সামনাসামনি কথা বলাতে এমন কি কিছু হতে পারে? দেখুন, কোভিড হলো ইনফেকশন ড্রপলেট ছড়াতে পারে। ইনফেকশন আমি কারোর উপরে কাশি করলাম, সে সেটা নিয়ে নিল, ইনফেকশন আলাদা জিনিস, সেটা ছড়াতে। ক্যান্সার ইজ নন ইনফেকশিয়াস, এটা কোনো ইনফেকশন নয়, শরীরের ভিতর থেকে হচ্ছে, কোনোভাবেই ছড়াবে না। তা আপনি ক্যান্সারের রোগী একদম নর্মাল মানুষের মতন ফ্যামিলি মেম্বারদের সঙ্গে একসঙ্গে বসা, একসঙ্গে খাওয়া দাওয়া করা, এক রুমে থাকা, এক বাথরুম ইউজ করা, পুরোটাই করতে পারবেন, এই রোগ ছড়াবে না। ইনফ্যাক্ট আমি একটা কথা আমি বলে রাখি, যেহেতু আপনার চ্যানেল, ক্যান্সারের পেশেন্টের থেকে কিন্তু বাকি কারুর কোনো ডেঞ্জার নেই, কিছু নেই। ক্যান্সার পেশেন্টের কিন্তু মানে যেহেতু তার ইমিউনিটি কম থাকে, বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয়, তার রোগের প্রতি লড়ার ক্ষমতা কম থাকে, সে যদি কোনো একটা ইনফেক্টেড মানুষের সামনে থাকে, তার হয়তো অন্যের ইনফেকশন লেগে গিয়ে বেশি বাড়াবাড়ি হতে পারে। তো ক্যান্সার পেশেন্ট থেকে বাকিদের কিন্তু কোনো ভয় থাকে না, রিভার্স পেশেন্টের একটু নিরাপদ থাকতে লাগবে। ঠিক ঠিক ঠিক। ম্যাডাম, এই রোগটা কি কোনোভাবে বংশগতভাবে ছড়াতে পারে বা বংশের কেউ কারোর রয়েছে সেটা কি অন্য প্রজন্মের কাছে ছড়াতে পারে? ডেফিনেটলি। আমি যেমন বললাম 15% এমন ক্যান্সারের মধ্যে 15% এমন আছেন যেগুলো হেরিডিটারি। তার মধ্যে খুব কমন এক্সাম্পল দেব আমি ব্রেস্ট ক্যান্সারের। ব্রেস্ট ক্যান্সার যখন ইয়াং পেশেন্টদের হয়, 50 বছরের নিচে, অ্যাগ্রেসিভ হয় এই ক্যান্সারগুলো। এই ক্যান্সারগুলোর মধ্যে জেনেটিক টেস্টিং রেকমেন্ডেড। হ্যাঁ, জেনেটিক টেস্টিং মানে হলো ব্লাড থেকে একটা পরীক্ষা করা হয়, জেনেটিক টেস্ট করে দেখা হয় কি এমন কিছু মিউটেশন আছে কিনা যেটা নাকি তার প্রজন্মে ছড়াতে পারে। খুব কমন হলে ব্রাকা, আপনি হয়তো শুনেছেন BRCA1 আর 2 টেস্টিং। আমার ফেমাস অ্যাঞ্জেলিনা জোলির কিন্তু BRCA1 পজিটিভিটি ছিল, ওনারও ব্রেস্ট ক্যান্সার হয়েছিল এই BRCA জিন পজিটিভ। তো ওনার জিনগতভাবে, ইয়েস। তো তার যে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ, মানে তার নিজের সন্তান বা তার ভাই বোন, যদি সে পজিটিভ হয়, তাহলে তাদের মধ্যেও হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি। এই জন্য জেনেটিক কাউন্সিলিং এইটা আমাদের ক্যান্সার ট্রিটমেন্টের আলাদা একটা ব্রাঞ্চ। আমরা অনেকবারই অ্যাডভাইস করে থাকি, যার ফ্যামিলি হিস্ট্রি আছে, যার ফ্যামিলিতে ক্যান্সার আছে, হ্যাঁ,
অথবা ইয়াং ক্যান্সার, খুব ইয়াং বয়সে ক্যান্সার হয়ে যাচ্ছে যেটা হওয়ার কথা নয়। যেমন ব্রেস্ট ক্যান্সার ইউজুয়ালি ওল্ড এজে হয়, সেগুলো ইয়াং এজে চলে। কোলন ক্যান্সার ইউজুয়ালি ওল্ড এজে হয়, ইয়াং এ চলে আসছে, তখন আমরা সাসপেক্ট করি কি এটা হয়তো হেরিডিটারি হতে পারে। ম্যাডাম, আমাদের আলোচনা একেবারে শেষ মুহূর্তে, সর্বশেষ আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলবেন? ক্যান্সার সচেতনতা নিয়ে যেহেতু আমরা আলোচনা করছি, তো সর্বশেষ কি বার্তা থাকবে আপনার? দেখুন, আমি একটা কথা বলবো, একটা তো আপনি যেটা দিয়ে শুরু করেছিলেন, এটা অন্যতম একটা রোগ। এই লাইনটা আমার খুবই ভালো লাগলো। একটা ক্যান্সারের প্রতি যে একটা ভয় আছে, ক্যান্সার হয়ে গেছে এবার তো আমার কিচ্ছু হবে না, কোনো ট্রিটমেন্ট নেই, এটা কিন্তু মিথ, এমন একদমই নয়। হ্যাঁ, ক্যান্সারকে অন্য একটা রোগের মতন দেখুন। যেমন নানা রকমের রোগের চিকিৎসা আছে, ক্যান্সারেরও চিকিৎসা আছে। সঠিক সময়তে যদি আপনি সঠিক ট্রিটমেন্ট নিয়ে নেন, আপনি এই রোগ থেকে মুক্ত হতে পারবেন, 1 নম্বর। 2 নম্বর, আমরা যেগুলো জানছি কি এই জিনিসগুলোতে ক্যান্সার ধরনের একটা রোগ হতে পারে, সেগুলো আমাদের প্রিভেন্ট করা দরকার। তার মানে হলো ঠিকঠাক খাওয়া দাওয়া করা, এক্সারসাইজ করা, স্মোকিং, অ্যালকোহল এগুলো থেকে দূরে থাকা। আর কিছু ভ্যাকসিন আছে যেটা ক্যান্সারের এগেইনস্টে প্রিভেন্ট করতে পারবে। আমি বলবো সার্ভাইকাল ক্যান্সার ভ্যাকসিনেশনের কথা। সার্ভিক্সে যে মহিলাদের ক্যান্সার হয়, সেটা ওয়ান অফ দি ডেডলি ডিজিজ। তার এগেইনস্টে একটা ভ্যাকসিন অ্যাভেলেবল আছে, যেটা 9 থেকে 26 এজের গার্লস আর বয়েজরা ভ্যাকসিনেট হতে পারেন। ভ্যাকসিনটা 90% এফেক্টিভ। এইটার সম্বন্ধে অ্যাওয়ারনেস আমাদের সোসাইটিতে অনেকটা কম। আমাদের যে ডটার্স আছে, আমাদের ভ্যাকসিনেট করতে হবে। আমি একটা ডেডলি ক্যান্সার থেকে বেঁচে যাচ্ছি, তো এইটা আরেকটা প্রিভেনশনের অ্যাসপেক্ট। আরেকটা কথা বলবো, স্ক্রিনিং। এমন অনেক স্ক্রিনিং সার্ভিসেস আছে, মানে ব্রেস্টের স্ক্রিনিং, ব্রেস্টের আল্ট্রাসাউন্ড বা চেস্টের সিটি স্ক্যান, যেগুলো নিয়মিত করালে হয়তো ক্যান্সারটা খুব ছোট অবস্থাতে ধরা যায়। এই সার্ভিসেস গুলো আছে, তো এইগুলো রেগুলার হেলথ চেকআপেও আমরা ইনকর্পোরেট করতে পারি। তো লাইফস্টাইল মডিফাই করতে হবে, ঠিক সময়তে ডাক্তারের কাছে গিয়ে ট্রিটমেন্ট নিতে হবে, আর নিজের প্রতি, নিজের বডির প্রতি যতটা সচেতন হওয়া যায়, নিজেকেও সচেতন করা আর বাকি সবাইকেও ইনফরমেশনটা দেওয়া, এটা তো আমরা করতেই পারি। ঠিক ঠিক ঠিক। প্রথমেই যেটা বলছিলাম, যে নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে, সচেতন হতে হবে, তবেই কিন্তু আমরা এই ক্যান্সারকে প্রতিরোধ করতে পারবো বা ক্যান্সারকে দূরে সরিয়ে আমাদের জীবনধারাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। ম্যাডাম, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। এত ব্যস্ত সময়ের মধ্যেও আপনি বিভিন্ন বিষয় তুলে ধরলেন এবং আইএলএস হাসপাতাল কিভাবে পরিষেবা দিচ্ছে, বিশেষ করে এই ক্যান্সার রোগীদের জন্য কিভাবে কি কি পরিষেবা রয়েছে, সমস্ত বিষয় কিন্তু আপনি তুলে ধরলেন। অনেক ধন্যবাদ। তো দর্শক বন্ধু, এতক্ষণ আমরা কথা বলছিলাম আইএলএস হাসপাতালের মেডিকেল হেমাটো অঙ্কোলজিস্ট ডক্টর দেবলীনা গঙ্গোপাধ্যায়ের সঙ্গে। তিনি কিন্তু গোটা বিষয়টা তুলে ধরলেন, কি কারণে ক্যান্সার হতে পারে, বা হলে যেন রোগীরা কোনোভাবে ভয় না পায় বা পরিবার যেন ভয় না পায়। ভয় না পেয়ে আপনারা সরাসরি ডাক্তারের পরামর্শ নিন। আইএলএস হাসপাতাল যদি আপনাদের পছন্দ হয়, কি কি পরিষেবা রয়েছে সমস্ত বিষয় কিন্তু তিনি তুলে ধরলেন। বিশেষ করে ক্যান্সারের ক্ষেত্রে কি কি পরিষেবা আইএলএস হাসপাতাল আপনাদের জন্য দিচ্ছে, সমস্ত বিষয় কিন্তু তিনি তুলে ধরলেন। তো দর্শক বন্ধু, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আমাদের আজকের এই আলোচনা, কিন্তু সময় বলছি আমাদের এই আলোচনা এখানেই শেষ করতে হবে। ম্যাডামকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ দর্শক বন্ধু আপনাদের প্রত্যেককে। আজকের এই প্রেসক্রিপশন অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।